প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি চ্যানেল আইতে। দেখছেন ইউসিবি টু দ্য পয়েন্ট, সাথে আছি আমি সামান্তা। দর্শক, জাতীয় সংসদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হবে 12ই মার্চ বলেছেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন। এবং জাতীয় সংসদের প্রথম দিনে অধিবেশন আসলে কি হবে, সেখানে স্পিকার, ডেপুটি স্পিকার নির্বাচন করা হবে এবং আমরা কিন্তু দেখতে উৎসুক হয়ে আছি যে অধিবেশনের প্রথম দিন আসলে কেমন হতে যাচ্ছে। অন্তর্বর্তী সরকারের বিলগুলো পাশ করা হবে, এছাড়াও আসলে নানান দলের নানান মানুষজন নানান প্রত্যাশা নিয়ে যাবে এবং যেই সুষ্ঠু নির্বাচন আসলে আমরা ঘটিয়েছি, সেই নির্বাচনের একটি প্রধান দল এবং বিরোধী দল সকলে মিলে সংসদে আসলে আমাদের যেই সব চাওয়া পাওয়া সেগুলো উত্থাপন করতে যাবে। আমরা আজকে কথা বলবো, আমাদের বিষয় নির্বাচন করেছি আগামী সংসদ কেমন হবে। আমাদের সাথে দুজন অতিথি আছেন আইনুল হক এমপি, সিরাজগঞ্জ ৩, তারাসলঙ্গা, রায়গঞ্জ বিএনপি। স্বাগত জানাচ্ছি আপনাকে, ধন্যবাদ সময় দেওয়ার জন্য। আমাদের সাথে আছেন অ্যাডভোকেট হুমায়রা নূর, যুগ্ম সদস্য সচিব এনসিপি, আপনাকেও স্বাগত জানাচ্ছি। আমরা আইনুল হক এমপিকে দিয়ে শুরু করবো। আমরা বলছিলাম যে আগামী সংসদ কেমন হবে। আপনার কাছে প্রথমেই শুনতে চাই আপনার এমপি হওয়ার শুরু এবং সেই যাত্রাটা আজকে পর্যন্ত কেমন চলছে, কেমন লাগছে, কিভাবে আসলে আপনার এলাকার জনগণকে আপনি দেখছেন এবং সংসদে আপনি সংসদ নিয়ে আপনার কি প্রত্যাশা। আপনাকে ধন্যবাদ এবং চ্যানেল আইকে ধন্যবাদ জানাই এবং চ্যানেলের সমস্ত কর্মকর্তা কর্মচারীবৃন্দকে ধন্যবাদ জানাই। আপনি জানেন যে দীর্ঘ 16 বছর একটি ফ্যাসিস্ট সরকার ছিল। সেই সরকারকে ছাত্র জনতার আন্দোলনের মধ্যে উৎখাত করা হয়েছে একটি আশার কারণ, সেটা হলো গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করার জন্যে। দেশে গণতন্ত্র ছিল না, দিনের ভোট রাত্রি হয়েছে, যার কারণে মানুষ এই সরকারকে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছে। দেখেছেন যে গত নির্বাচন হয়েছে একটি সুষ্ঠু সুন্দর প্রশাসনের সহযোগিতায়, জনগণের সহিত সুন্দর নির্বাচন হয়েছে। সেই নির্বাচনের মধ্য দিয়ে আমি আজকে এমপি হয়েছি। আমি 2014 সালে উপজেলা চেয়ারম্যান ছিলাম, ছাত্রদলের নেতা ছিলাম, যুবদলের নেতা ছিলাম, বিএনপি নেতা হয়েছি এবং দেখেছি তাদের নির্বাচন। এবং আজকে গত যে নির্বাচন হয়েছে, এটা বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে সুন্দর একটি সুষ্ঠু নির্বাচন হয়েছে। যার কারণেই আমি এমপি হওয়ার পরে আমি একজন সঠিক ভোটে জনগণের প্রত্যেক নির্বাচিত হয়েছে, এই জন্য আমি খুব আনন্দিত, শঙ্কিত যে দেশটাকে ধ্বংস করে দিয়েছে। দেখি অর্থনৈতিক অবস্থা খুব খারাপ, যার কারণে মানুষের যে চাহিদা চাওয়া পাওয়া, এইখানে আল্লাহর ইচ্ছা, যদি আল্লাহ ইচ্ছা করেন হয়তো তাদের আশা আকাঙ্ক্ষা আমি পূরণ করতে পারবো। আর দেশের যে সার্বিক অর্থনৈতিক যে অবস্থাটা, এখান থেকে বোঝা যে আমরা দেশটাকে কীভাবে চালাবো, দেশের মানুষকে কীভাবে খুশি করব। আমার একা সংখ্যা এদিকেই। আজ আল্লাহ যেন আমাকে তৌফিক দান করেন মানুষের পাশে থেকে সঠিকভাবে শুধু দুর্নীতির ঊর্ধ্ব থেকে কাজ করার জন্যে। আপনারা দেখেছেন 16 বছর যারা ক্ষমতা ছিল, একজন ইয়াবা ব্যবসায়ী এই দেশের পার্লামেন্টের সদস্য ছিল, একজন নর্তকী এই দেশের পার্লামেন্ট সদস্য ছিল। যার কারণে পার্লামেন্টটা কী ছিল সে বুঝতে পেরেছেন। এবারে যে সংরক্ষিত আসনগুলো আছে, সেখানে আপনার কাছে কি মনে হচ্ছে যে কারা আসবেন সংসদে? এই সংরক্ষিত আসনগুলোর আসলে আমরা যারা আমাদের সাথে রাজনীতি করেছে, সঠিক পথে যারা ছিল, যারা ভালো মানুষ, তাদের আসা উচিত। জি, এবং নর্তকী মানে তো আসলে খারাপ কিছু না, নর্তকী হলে সে কেন সংসদ আসে না? আপনি যেটা বলছেন কিন্তু নাই, যাদের যে সমস্ত ভাষা, যে সমস্ত তাদের চলাফেরার ঢং, দেখেছেন যে আসলে এরা কিন্তু আসলে পার্লামেন্ট সদস্য হওয়ার যোগ্য না। আসলে আমরা যোগ্যতা নিয়ে কথা বলতে পারি, ব্যক্তিগত কোনো কিছু নিয়ে। অ্যাডভোকেট হুমায়রা নূরের কাছে আমরা শুনবো। এখন আসলে বিরোধী দল হিসেবে আপনারা কিভাবে সংসদকে দেখছেন এবং সংসদটা আসলে কেমন হবে? এবং আমরা যে আশার কথা আসলে শুনছিলাম, বিএনপি কিন্তু এখন বারবার বলছে যে গত 16 বছর বা 17 বছর ধরে আমরা অবদমিত ছিলাম, একটি ফ্যাসিস্টের আমলে ছিলাম, কিন্তু এখন আসলে বিএনপি টেক ওভার করার পর বাংলাদেশে যা যা হচ্ছে, এগুলো নিয়েও যথেষ্ট প্রশ্নের উত্থান হচ্ছে। আপনি কি বলবেন? ধন্যবাদ সামান্থা আপনাকে, আইনুল ভাই আমার সহ আলোচক এবং আজকে আমাদের যারা দেখছেন সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। ইলেকশনের আগে প্রত্যেকটা রাজনৈতিক দল তাদের নিজ নিজ ইশতেহার দিয়েছে। তার আগে সবাই জুলাই সনদে স্বাক্ষর করেছে। শুধুমাত্র আমরা জুলাই সনদ বাস্তবায়নের পদ্ধতিটা উল্লেখ ছিল না বলে স্বাক্ষর করতে পারিনি। জনগণ যখন হ্যাঁ ভোটে ম্যান্ডেট দিয়েছে, তখন সেটার বাস্তবতার প্রেক্ষিতে আমরা জুলাই সনদ, যেহেতু জনগণের ম্যান্ডেট নিয়ে এসেছে, সুতরাং বাস্তবায়ন জনগণের ম্যান্ডেট নিয়েই হবে, সেই জন্য আমরা জুলাই সনদে স্বাক্ষর করেছি। তো এই সরকারের কাছে প্রথম এবং প্রধান যে দায়িত্ব, সেটা হচ্ছে জুলাই সনদ বাস্তবায়ন করা। কিন্তু প্রথম দিনই শপথ নিতে গিয়ে ওনারা জুলাই সনদ বাস্তবায়ন আদেশের যে 8 ধারা 8 আছে, সেই ধারায় লিখাই আছে যে
একজন সংসদ সদস্য যিনি শপথ নেবেন উনি দুইটা শপথ নেবেন। একটা হচ্ছে গণপরিষদ, যেটা জুলাই সনদ বাস্তবায়নের জন্য যেটা কাজ করবে, যেই পরিষদটা, সেই পরিষদের শপথ নেবেন এবং একই সাথে সংসদ সদস্য হিসেবে শপথ নেবেন। কিন্তু ওনারা সাংবিধানিক ব্যাখ্যা দিয়ে ওনারা বলতে চাচ্ছেন যে এটা সংবিধানের সাথে কিন্তু এই নিয়ে কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী ব্যাখ্যা দিয়েছেন। ওইটাই আমি ওই জায়গাটাতেই আসছি, যে ধরেন ওনারা সাংবিধানিক ব্যাখ্যা দিয়ে ওনারা বলছেন যে ওনারা জুলাই সনদে স্বাক্ষর করে থাকলে ওনারা দুইটা শপথ নিবেন না, এখানে আইনি জটিলতা আছে। ধরেন আমি তো একজন আইনজীবী, আমি বুঝি যে আইনি জটিলতা আছে, কিন্তু ইলেকশনের আগে আপনি এই জিনিসটা যখন জুলাই সনদ বাস্তবায়ন অধ্যাদেশটা হয় তখন আপনারা কেন বলেননি যে এই অনুযায়ী আমরা কিন্তু শপথ নিব না, আমরা আগে আইন পরিবর্তন করব তারপরে আমরা শপথ নিব? এটা কিন্তু তারা বলেনি। অনেক জায়গায় মাঠে যাই হোক ওনারা বলেছেন গণভোটে হ্যাঁ ভোট দেওয়ার জন্য। এখন সামগ্রিকভাবে এই যে নতুন নির্বাচিত সরকারের কাছে আমাদের প্রথম এবং প্রধান আকাঙ্ক্ষা হচ্ছে এই যে এতগুলো মানুষ শহীদ হলেন, এতগুলো মানুষ পঙ্গুত্ব বরণ করলেন, তাদের ত্যাগের বিনিময়ে কিন্তু আজকে এই সময় এসে একটা নির্বাচন সুষ্ঠুভাবে হোক বা কিছু ইঞ্জিনিয়ারিংয়ের যতটুকু অভিযোগই থাকুক না কেন, ওনারা কিন্তু সরকার গঠন করতে পেরেছেন, তাই না? এবং মানুষ সেটাকে অভিনন্দন জানিয়েছে, আমরাও সাধুবাদ জানিয়েছি, সহযোগিতার আশ্বাস দিয়েছি। আমাদের যেটা দাবি সেটা হচ্ছে যেই রক্তের উপর দাঁড়িয়ে এই সরকার গঠন হলো সেই রক্তের দায়টা ওনারা যেন মোচন করেন। আমাদের দাবি, ভাই বললেন যে দুর্নীতি দমন করাই ওনাদের কাজ হবে, আমি ওনাকে ধন্যবাদ জানাই। এইটা যেন ওনারা শক্ত হাতে এই জিনিসটা হ্যান্ডেল করেন। আপনারা বিরোধী দল হিসেবে কি মনে করছেন বিএনপি কেমন দেশ চালাচ্ছে সোফার? আচ্ছা, বিগত 15-16 দিন নির্বাচনের পরে পার হলো, ওনারা শপথ নেওয়ার পর খুব বেশি দিন পার হয় নাই, কিন্তু ওনারা যতটুকু চেষ্টা করেছে তার মধ্যে আমার কাছে যে জিনিসটা, আমাকে যদি জিজ্ঞেস করেন আমি বলবো যে জনাব প্রধানমন্ত্রী উনি নির্বাচনের আগে যে কথাটা বলেছেন যে ওনার একটা প্ল্যান আছে, সেই অনুযায়ী উনি কাজ করতে জানেন, উনি কিন্তু কাজ করছে, কিন্তু আমার মনে হচ্ছে অন্যরা কাজ কম কথা বেশি বলছে। তো এটা বললে অনেকে রাগ করবেন, কিন্তু আমার মনে হয় মানুষের সামনে এসে বারবার অপ্রয়োজনীয় এবং বিতর্কিত কথা না বলে জরুরি কাজটা করা জরুরি। আপনি যদি এসে বলেন যে রাস্তাঘাটে যেই সড়কে যে চাঁদাবাজি, সেই চাঁদাবাজিটা আসলে চাঁদাবাজি না, এটা তো মানুষ স্বাভাবিকভাবে নিবে না। আপনি সিস্টেমকে কিভাবে ঠিক করবেন, গোড়া থেকে কিভাবে ঠিক করবেন, আপনার সেটার জন্য কি প্ল্যান, মানুষ সেইটা শুনতে চায়, মানুষ সেইটা দেখতে চায়। এই 1.5 বছর বারবার সবাই বলেছে নির্বাচিত সরকার নাই, ইন্টারিম আইন শৃঙ্খলা রক্ষা করতে পারছে না, অথচ গভর্নমেন্ট ফর্ম হলো কিন্তু এখনো কিন্তু আইন শৃঙ্খলার অবস্থা খুবই খারাপ। এই যে গত 3 দিনে কতগুলো নারী ধর্ষিত হয়েছে, এবং আজকে এখন পর্যন্ত আমি কথা বলতে বলতে 2 মিনিটে আরো কয়টা ঘটনা ঘটে যাবে আমি জানি না। এই জায়গাটাতে আমি একজন নারী হিসেবে আমার প্রথম দাবি হচ্ছে জনাব তারেক রহমান, উনি বাংলাদেশের প্রধানমন্ত্রী, উনার একমাত্র সন্তান একটি মেয়ে, উনি বাংলাদেশের নারীদের জন্য জিরো টলারেন্সের সাথে, নারীর প্রতি সহিংসতা, নারীকে অপদস্থ করার ব্যাপারে উনি জিরো টলারেন্সের সাথে, এইটা ওনার 1 নাম্বার প্ল্যান হবে, এইটাই আমি ওনার কাছ থেকে শুনতে চাই। আমাদেরও তাই প্রত্যাশা। আইনুল হক এমপি, যে আমরা নরসিংদী সহ নানান জায়গায় ধর্ষণের পরে খুন, এই ঘটনা শুনছি আসলে, এবং ধর্ষকদেরকে পুলিশ গ্রেফতার করেছে ইতিমধ্যে, কিন্তু এই যে গ্রেফতার করা তারপর বিচার না হয়, এরকম ঘটনা আমরা গত সরকার আমলে বা অন্তর্বর্তী সরকারের আমলেও দেখেছি। তো এখন আসলে বিএনপি কি করছে, এই যে যদি আমরা এই বিষয়টি ধরেই আগাতে চাই যে ধর্ষণের ব্যাপার শুধু কি আসলে গ্রেফতার করা পর্যন্তই থাকবে নাকি বিচারও আমরা পাবো? না, সরকারের বয়স কেবল 15-16 দিন। যারা ধর্ষণকারী, যারা অপরাধী, তার বিচার তো হতেই হবে। এটা আমরা কিন্তু নির্বাচন আগে বলেছি, সন্ত্রাস, চাঁদাবাজি, নেশা, ধর্ষণ, খুন, এটা দেশে তো আর না হয়। স্বৈরাচার সরকারের আমলে 16 বছর গুম, খুন, হত্যা হয়েছে, এগুলো পুনরাবৃত্তি না হয়। নারীদের নিরাপত্তা এবং ধর্ষণ নিয়ে আপনাদের নির্দিষ্ট কোনো প্ল্যান আছে কিনা, যে এটাকে কিভাবে আপনারা রোধ করবেন বা কিভাবে বিচারের আওতায় আনবেন? আপনি জানেন যে আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব ইতিমধ্যে ঘোষণা করেছেন সন্ত্রাস, চাঁদাবাজি, ধর্ষণ, এরা যারা যদি আমাদের দলেরও হয় তাদের বিচার আওতায় এনে বিচার করা হবে, সে যেই হোক। আমাদের উদ্দেশ্য হলো দেশের মানুষকে সুন্দরভাবে স্বাধীনভাবে চলতে দেওয়া, যাতে মানুষ যাতে
অতীতের সরকারের চেয়ে আমরা যারা নতুন নির্বাচিত হয়ে এসেছি, সরকার আমরা গঠন করেছি, এই সরকার দ্বারা যাতে জাতি দেশের মানুষের যাতে কোনো ক্ষতি না হয়। যে আপনার এলাকার মানুষকে আপনি কেমন দেখছেন? নির্বাচনের পর থেকে আপনি নিশ্চয়ই তাদের কাছাকাছি থাকার চেষ্টা করছেন এবং তাদের কি সব চাওয়া পাওয়া সেগুলো আপনি আগামী সংসদে কিভাবে উত্থাপন করবেন? হ্যাঁ, আমার এলাকা তো কৃষিভিত্তিক এলাকা জি, এবং মৎস্য চাষ অনেক আমার এলাকা রয়েছে। আমার দেশের মানুষ খুবই সাধারণ, কৃষক শ্রমিক সংখ্যায় বেশি। এই 16 বছর আমাদের কৃষক সমাজ সরকারের কাছে কোনো সহযোগিতা পায়নি, কিন্তু ইতিমধ্যে দেখেছেন আপনি আমাদের নেতা জনাব প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব 10,000 টাকা কৃষি ঋণ মকুব করে দিয়েছেন। আমি আশা করব যে যেহেতু আমরা কৃষি আমাদের এলাকা কৃষি হলো আমাদের মূল মন্ত্র এলাকাতে, আমি সরকার বাহাদুর কাছে অনুরোধ রাখবো যে কৃষিকে প্রথম গুরুত্ব দিতে হবে। সাধারণ মানুষ যারা আমাদের এলাকায় যারা রয়েছে তারা কৃষি নির্ভরশীল। এই দেশে কৃষক বাঁচলে দেশ বাঁচবে। আমরা চাই আপনারও তো নিশ্চয়ই একটা প্ল্যান আছে যে কিভাবে আপনি জনগণের কাছাকাছি যাবেন বা কিভাবে আপনার কাজগুলো পরিচালনা করবেন, সেটি যদি একটু শুনি যে আপনি এখন এমপি হওয়ার পর কি কি সিদ্ধান্ত নিয়েছেন, কিভাবে আসলে জনগণের সমস্যাগুলো কাছে যাবেন এবং সেগুলো নির্মূল করার কিভাবে চেষ্টা করবেন? হ্যাঁ, জনগণের যে সমস্ত চাহিদা রয়েছে, প্রথম হলো জনগণের রাস্তাঘাট, যেমন শিক্ষা, ধ্বংস শিক্ষা, স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা, মানুষের ন্যূনত যে চলাফেরার জন্য যে ব্যবস্থাটা, মানুষের যারা অভাবগ্রস্ত মানুষ ঘর নেই তাই ঘর করে দেওয়া, একজন মানুষের সন্তান লেখাপড়া করবে তার লেখাপড়ার সুযোগ নেই সেটা আমার ব্যবস্থা করে দেওয়া, একজন সাধারণ মানুষ চলতে পারে না কিন্তু হাতে শরীরে শক্তি আছে, অর্থ নেই, তাকে কোনোভাবে হোক প্রতিষ্ঠিত করে তাকে যাতে সংসার সুন্দর চালাতে পারে। যে মানুষগুলি আমাদের কাছে আসতে পারে নাই অতীতে, সেই সাধারণ মানুষগুলি আমাদের কাছে আসতে পারে, তাদের আমরা তাদের সাহায্যে হাত বাড়িয়ে দিতে পারি, তাদের পাশে থেকে কাজ করতে পারি। আইনুল হক, আমি যদি আরো একটি ব্যাপার একটু গুরুত্বপূর্ণভাবে আপনাকে জিজ্ঞেস করতে চাই, সেটা হচ্ছে আপনি বলছিলেন যে আপনি ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন, তারপর ধাপে ধাপে এখানে আসা, উপজেলা চেয়ারম্যান সরি, এখন ধাপে ধাপে যে এখানে আসা, আপনি ধরুন সংসদ থেকে একটি বিল পাশ করলেন আপনার এলাকার মানুষের জন্য বা কোনো উন্নয়ন কাজের জন্য, তো সেটি কিন্তু আসলে আপনার হাত ধরে আরেকজনের হাত স্টেপে স্টেপে আসলে যায় সেই প্রত্যন্ত এলাকায় পৌঁছাতে। এতদিনে কিন্তু আমরা আগের অনেক নজির দেখেছি, আগের সরকারে বা আগেও যখন বিএনপি ক্ষমতায় ছিল, কি হয় স্থানীয় পর্যায়ে যাওয়ার আগে ওই যে যখন একটি ব্রিজ বানাবে সেটি রডের বদলে বাঁশ হয়ে যায়, বা এই যে যাওয়ার সময় আসলে অনেকে কি দুর্নীতি করার চেষ্টা করে বা টাকাটা নিয়ে যাওয়ার চেষ্টা করে। এখন আপনি কি সেটির ভরসা দিতে পারছেন কিনা যে প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত আপনার সাহায্য পৌঁছাবে? আপনাকে ধন্যবাদ। আমি যদি দুর্নীতিমুক্ত হই তাহলে অনেকেও দুর্নীতি করার সাহস পাবে না। আপনি দেখেছেন 16 বছরে যে সরকার ছিল প্রধানমন্ত্রী 26,000 কোটি টাকা দুর্নীতি করেছে এবং তার এমপি মন্ত্রী দেশে কোটি কোটি টাকা দেশে পাচার করেছে। আমাদের নেতা তারেক রহমান সাহেব দেশে এসে আল্লাহর কাছে সাহায্য চেয়েছেন, উনি আল্লাহ রসুলের আদর্শে দেশ চালাবেন, সৎ পথে চলবেন। আশা করি উনি আমাদের যেভাবে নির্দেশ দিয়েছেন ওনার নির্দেশ আমরা অক্ষরে পালন করব। অতীতের যে সমস্ত ভুলভ্রান্তি সরকার করেছে, ওই দেশতে পালিয়েছে, আমরা ওই সমস্ত পয়েন্টগুলি টার্গেট করে ওইগুলা থেকে বিরত থেকে সৎ পথে ন্যায় পথে চলার চেষ্টা করব, মানুষের পাশে থাকব। ধন্যবাদ আপনাকে। অ্যাডভোকেট হুমায়রা নূর, আপনার কাছে আসলে কি মনে হয় যে আমরা শুনছি যে কেন্দ্রীয় নেতা যারা আছেন তারা তো আমাদেরকে আশার বাণী শোনাচ্ছেন, তো সেটুকু আসলে যে যেতে যেতে রাস্তায় আসলে ক্ষয় হয়ে যায় যেটি, সেই ব্যাপারে আপনি কি বলবেন? এখন আপনি এই সরকারের প্রতি কি প্রত্যাশা রাখছেন, নাকি আমরা আগের মতোই থাকবো? আমরা আসলে আগের মতো যদি থাকতে চাই সেই সুযোগ এনসিপি দিবে না। এনসিপির 6 জন এমপি নির্বাচিত হয়েছেন জনগণের ভোটে এবং এর পাশাপাশি আমরা কথা দিয়েছি যে আমরা একটা ছায়া মন্ত্রিসভা করব, যেই 50-60 জন মন্ত্রী আছেন ওনারা বাংলাদেশের মানুষের জন্য যা যা কাজ করার পরিকল্পনা নেবেন করবেন, সেখানে কি কি কাজ হচ্ছে, কত ভালোভাবে হচ্ছে বা অনিয়ম দুর্নীতি হচ্ছে সেইটা পর্যবেক্ষণের জন্য আমরা এক্সপার্টাইজ বেসিসে আমাদের একটা ছায়া মন্ত্রিসভা করার প্ল্যান আছে, আমরা সেটা নিয়ে কাজ করছি। আমরা এটা এই জন্য করছি যে এমন না যে নামে ছায়া মন্ত্রী হবে, কাজে হতে হবে, এবং সেটার একমাত্র রিজন হচ্ছে
সরকারের এই কর্মকাণ্ডগুলোকে চেক অ্যান্ড ব্যালেন্স করা। ধরেন যেখানে সহযোগিতা প্রয়োজন সেখানে আমরা সহযোগিতার হাত বাড়িয়ে দিতে রাজি আছি, যেখানে আপনার কাজকে প্রশ্নবিদ্ধ করার মতো সুযোগ আছে সেখানে আমরা গঠনমূলক সমালোচনাটা থাকবে, অবশ্যই করব। সেটা মানুষের জন্য, কোনো দলকে প্রশ্নবিদ্ধ করার জন্য না, মানুষ যাতে সত্যিকারে সুবিধা পায় শুধু সেই জন্য। ধরেন এই যে নানান রকম প্রণোদনার বিষয়ে কথা আসছে, আমরা সেটাকে সাধুবাদ জানাই। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, কৃষকদের ঋণ মওকুফ করা হয়েছে বলে জানতে পেরেছি, যেটা ইলেকশনের আগে আমরা দেখলাম যে বাংলাদেশ ব্যাংকের একজন ডিরেক্টর উনি নিজ উদ্যোগে সারা দেশের সব ব্যাংকে উনি ইনফরমেশন চেয়ে পাঠালেন এবং ওই ইনফরমেশনের বেসিসেই কিন্তু কোন কোন কৃষকের ঋণ কত টাকা আছে সেই ইনফরমেশনটা এই সরকার, তখন তো সরকার ছিল না, ওনারা পেয়েছেন। ধরেন কিছু সুযোগ সুবিধা সরকার গঠন করার পর ওনারা কি কাজ করবেন সেটা আগে থেকেই ওনাদের বিভিন্ন প্রতিষ্ঠানে ওনাদের সেই সেট আপটা ছিল এবং ওনারা সেই অনুযায়ী আগে থেকেই কাজ করার সুযোগ পেয়েছেন এবং সবার সহযোগিতাই ওনারা ইলেকশনে জিতে এসেছেন। আসলে আমরা ঠিক সহযোগিতা তো বলতে পারি না, যদি ক্ষমতায় আসার আগে তারা ম্যানেজ করে থাকেন। বাংলাদেশ ব্যাংকের সহযোগিতাই তো, ধরেন বাংলাদেশ ব্যাংকের যে ইনফরমেশন মানে একজন সেটা তো বাইরে দেওয়ার সুযোগ নেই আসলে, বা নীতিগতভাবে সেটা ঠিক ছিলেন না। এই সুযোগটা দিয়ে থাকে তাহলে সেই ডিরেক্টরের কাছ থেকে তো সহযোগিতা পেয়েছে দলটা। তো আর পেছনে ফিরে তাকাতে চাই না, মানে এটা কি আপনি নিজে বলছেন নাকি আসলে এটার কোনো প্রমাণও রয়েছে? অবশ্যই প্রমাণ আছে। আপনি সংবাদ মাধ্যমেই এসছে যে বাংলাদেশ ব্যাংকের একজন ডিরেক্টর উনি যেই সময় জনাব তারেক রহমান কৃষকদের ঋণ মওকুফ করবেন বলেছেন 10,000 টাকা পর্যন্ত, সেই একই সময় বাংলাদেশ ব্যাংকের একজন ডিরেক্টর সারা বাংলাদেশের সমস্ত ব্যাংকে এই ইনফরমেশন চেয়ে পাঠিয়েছেন। সুতরাং এই যে ওনাদেরকে সহযোগিতাগুলো করা, এটা তো আসলে একটা ফিল ক্রিয়েট করা। এটা কি ক্ষমতায় বিএনপি আসার আগেই নির্বাচনের আগেই তো এই যে ফিলটা ওনাদের জন্য মাত্রা প্রস্তুত করে রাখা হয়েছে, তো ওনাদের জন্য তো আরো সহজ কাজগুলো করা। আমরা যেটা চেক অ্যান্ড ব্যালেন্সের জায়গা থেকে কাজ করব, যে ধরেন ফ্যামিলি কার্ড যাদেরকে দেয়া হচ্ছে তারা কি আসলে দলীয় পৃষ্ঠপোষক নাকি অ্যাকচুয়ালি যারা ডিজার্ভিং, যারা সত্যি কষ্টে আছে, যাদেরকে আসলে এই কার্ডটা দিলে তারা কষ্টে তাদের কষ্টটা মোচন হবে। আমার এলাকায়, আমার নিজ এলাকায় আমি ইলেকশনের আগে অনেকবার বলেছি যে যখন ইন্টারিম গভর্নমেন্ট আসে তখন ছাত্র দলের ছেলেরা বা যুব দলের ছেলেরা এলাকায় এলাকায় বস্তিতে যারা টিসিবি কার্ড ব্যবহার করতো সবার টিসিবি কার্ডগুলো নিয়েছিল। তারপর তারা বলছে যে এটা রিইস্যু করা হবে। মানে ধরেন নিয়েছে কেন, আপনাকে তো চাইলে আপনি দিবেন না, আপনাকে বলা হচ্ছে এটা নতুন করে ইস্যু করা হবে এবং নির্বাচনের আগের দিন পর্যন্ত এটা নতুন করে ইস্যু করা হয় নাই, কারণ তাদেরকে ভয় দেখানো হয়েছে যে যদি ভোটটা না দাও তাহলে তোমাদেরকে এই টিসিবি কার্ড দেওয়া হবে না। তো পরবর্তীতে এই যে এখন নির্বাচিত সরকার আসলো, আমি দেখলাম যে ওই বস্তির মানুষ, তাহলে আমরা যে আসলে বলছি যে সুষ্ঠু নির্বাচন হয়েছে সেটি নিয়ে আপনাদের কিছু কিছু জায়গায় ইঞ্জিনিয়ারিং, তার মানে সেটি নিয়ে আপনাদের প্রশ্ন আছে, কিন্তু আপনাদের জোট সঙ্গী জামায়াতের আমির তো বলেছেন যে নির্বাচন তারা মেনে নিয়েছেন। ওইটা আমরাও তো বললাম, তো আমরা তো মানে সুষ্ঠু নির্বাচন ইজ আ মিথ, এখন এটাই মনে হচ্ছে বাংলাদেশের প্রেক্ষাপটে। কিন্তু তাহলে আপনারা যে মেনে নিলেন নির্বাচন হওয়ার পর, আমরা ধরেন বাংলাদেশে একটা সুস্থ স্বাভাবিক নির্বাচনী পরিবেশ আমরা আশা করি, সেটা আমাদের ভাগ্যে বাংলাদেশের মানুষ। আপনারা কম্প্রোমাইজ করেছেন এখন? আমরা কম্প্রোমাইজ করি নাই, আমরা তাদেরকে যে তাহলে আপনারা মেনে নিলেন কেন নির্বাচনের ফলাফল? কি করব এখন বলেন তো, কি করব? না, এনসিপি তো আসলে মেনে নেওয়ার জন্য রাস্তায় আসেননি, আমাদের হাতে তো অস্ত্র নাই। আমরা যেদিন মির্জা আব্বাসের পরিবার মিলে বিভিন্ন কেন্দ্র দখল করে ভোটের রেজাল্ট কারচুপি করলো, সেই দিন তো নাসিরউদ্দিন পাটোয়ারি চেষ্টা করলে সেখানে তার লোকজনকে ডেকে আনতে পারতো, কিন্তু যে সেখানে যে খুনাখুনি হইতো, যে অস্ত্রের মহড়া চলছিল, সেই অস্ত্র তো নাসিরউদ্দিন পাটোয়ারির সাধারণ সমর্থক, সাধারণ মানুষদের হাতে নাই। তাহলে আপনি ওইটা প্রতিহত করতে হলে তো আপনাকে সেই সহিংসতার শিকার হইতে হইতো, অনেকগুলো মানুষকে হাসপাতালে পৌঁছাইতে হইতো, সেইটা তো উনি করেন নাই। কিন্তু আমরা কিন্তু এর বিপক্ষে যে যুক্তিটি, এর এগেইনস্টে যে যুক্তি, সেটিও আমরা শুনেছি যে জামায়াতের যে জোটটি ছিল সেটি আসলে ফেসবুকে নির্বাচনী প্রচারণা এমন ভাবে করছিল যে তারা জিতে গিয়েছেন, বা আমরা কিন্তু অনেক কনফিউশনে ছিলাম মির্জা আব্বাসের বা ঢাকা 7 আসনের যে আসনটি সেটি নিয়ে, যে আসলে কে জিতছে। একবার কিন্তু রেজাল্ট চলেও আসছিল যে নাসিরউদ্দিন পাটোয়ারি জিতেছে। ঢাকা 8 আসনে আমি নিজে ব্যক্তিগতভাবে উপস্থিত ছিলাম, আমি সারা বাংলাদেশের চিত্র আমি যদি বাদও দেই, ঢাকা 8 আসনে আমি নিজে ব্যক্তিগতভাবে উপস্থিত ছিলাম এবং যেই মহড়া, যেই সন্ত্রাসী কার্যক্রম চলেছে সেটা সাক্ষী আমি ব্যক্তিগতভাবে নিজে, এবং এটার জন্য আমি জানি না, আমি প্রচণ্ড অনিরাপত্তার মধ্যে আছি। এটা বাস্তব এবং এটা সত্যি, এবং সারা বাংলাদেশের মানুষ জানে। আপনি আজকে একে দোষ দিতে পারবেন, তাকে দোষ দিতে পারবেন,
আমি ব্যক্তিগতভাবে একজন মানুষ হিসাবে আমি স্বচক্ষে দেখেছি যে কিভাবে ভোট কারচুপি হয়েছে ঢাকা 8-এ, কিভাবে নাসিরউদ্দিন পাটোয়ারির ভোট চুরি করে মির্জা আব্বাসকে জিতিয়ে দেওয়া হয়েছে। তো জনগণ সেটা দেখেছে। জনগণ মির্জা আব্বাস হয়তো ওই যে গ্যাজেট প্রাপ্ত এমপি হয়েছেন, কিন্তু আলটিমেটলি মানুষের চোখে এমপি নাসিরউদ্দিন পাটোয়ারি, এটাই তার জিত। তো আমরা আমাদের কার্যক্রম চালিয়ে যাব। সরকার জনাব তারেক রহমানকে সাধুবাদ জানাই। উনি জনাব নাহিদ ইসলামের বাসায়ও গিয়েছিলেন, উনি শফিকুর রহমানের বাসায়ও গিয়েছিলেন, উনি সরকার পরিচালনার ক্ষেত্রে সবার সহযোগিতা কামনা করেছে। আমরা সবাইকে সহযোগিতা করতে চাই। না আপনাদের তো তাহলে আসলে বিচার চাওয়া উচিত নির্বাচন ইঞ্জিনিয়ারিং এর ব্যাপারে। আমরা সাধুবাদ জানানোর কিছু নেই তো? না, অবশ্যই আপনার কথায় আমি একেবারে একমত। যেই জায়গায় ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে সেটা নিয়ে একটা হাইকোর্ট একটা বেঞ্চ ক্রিয়েট করা হয়েছে যে ইলেকশন নিয়ে যেখানে বিতর্ক আছে, যেসব জায়গায় প্রশ্নবিদ্ধ নির্বাচন হয়েছে সেই সব জায়গায় নির্বাচনকে চ্যালেঞ্জ করার জন্য হাইকোর্টে যাওয়ার সুযোগ আছে, এবং সেই প্রক্রিয়ায় আমরা আছি। অলরেডি 4টা আসনের নির্বাচনের সমস্ত রেজাল্ট মানে স্থগিত করার বা স্থগিত না, সমস্ত রেজাল্টের যে ডিটেইলস সেইগুলা বাক্সবন্দী করার জন্য হাইকোর্টের অর্ডার এসছে। ওইটা আমাদের করা মামলা না, জামাত ইসলামের করা মামলা বা বিএনপির করা মামলা। তো আমরাও সেই প্রক্রিয়াধীন আছি এবং আমরা বিচারের কাঠগড়ায় বিচার চাই। এবং আপনি যে গঠনমূলক সমালোচনার কথা বলছিলেন, এবারের সংসদ নিয়ে আমরা কথা বলছিলাম, আমাদের আজকের বিষয় ছিল। আমরা নিশ্চয়ই এখন আশা করতে পারছি যে আপনারা আসলে সরকারকে অ্যাকাউন্টেবল করবেন সব ব্যাপারে, এবং বিরোধী দল সবসময় সরব থাকবে আমাদের আগামী জাতীয় সংসদটিতে। সেটিতে আসলে আপনি এই অধিবেশনটাকে কিভাবে দেখছেন, বা আপনার কাছে কি মনে হচ্ছে আমাদের সংসদে যতগুলো অধিবেশন হবে সেগুলো কেমন হবে? আচ্ছা, সবাই বলছিল যে নাসিরউদ্দিন পাটোয়ারিকে সংসদে চাই, তাহলে সংসদটা তাহলে আমরা সবাই বিটিভি দেখা শুরু করব। তো জোকস অ্যাপার্ট, যেই 6 জন আমাদের এমপি হয়ে সংসদে গিয়েছেন এরা প্রত্যেকেই অত্যন্ত যোগ্য। আমাদের কাজ হবে সংসদে যা কার্যক্রম সেই কার্যক্রমে একেবারে অ্যাক্টিভলি পার্টিসিপেট করা, এবং বাংলাদেশের মানুষ সংসদীয় কার্যক্রম অনলাইন দেখবেন, তারা যাচাই বাছাই করবেন। আমরা আমাদের যে দায়িত্বের জায়গাটা থেকে সেইটা থেকে আমরা চাই মানুষের জন্য প্র্যাকটিক্যালি পসিবল এবং ফিজিবল কাজগুলো এবং পরিকল্পনাগুলো ওনারা নিক। সেদিন জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী বলছিলেন যে ট্যাক্স বাড়াতে হবে। তো এই যে ট্যাক্স বাড়ানোর পরিকল্পনা, সেটা কাদের জন্য ট্যাক্স বাড়বে? আমি তো প্রতিদিনই আমি একটা জিনিস কিনতে গেলে আমার ভ্যাট দিতে হচ্ছে, যেখানে আমি যে কোনো কাজে আমার অপ্রয়োজনে ট্যাক্স দিতে হচ্ছে। সেই ট্যাক্সের সুবিধাকে জায়গাগুলোতে আপনারা প্রশ্ন তুলবেন, সেটি আমাদের প্রত্যাশা এবং কন্ট্রিবিউট করব, এটাই আমাদের প্ল্যান। অনেক ধন্যবাদ হুমায়রা নূর। আমরা আইনুল হক এমপিকে দিয়ে শেষ করব। আমরা শুনছিলাম নির্বাচনের কথা। আপনার এলাকার যে বিরোধী দল ছিল বা আপনি যার সাথে প্রতিদ্বন্দ্বিতা করে নির্বাচন করেছেন, তারও কি এমন কোনো প্রশ্ন আছে কিনা যে নির্বাচন ইঞ্জিনিয়ারিং, এটিকে আপনি কিভাবে দেখবেন? আপনাকে কথা বলতে চাই, সেটা হলো আপনারা দেখেছেন নির্বাচন আগে আপনার জোটের জামাত ইসলাম বিভিন্ন ব্যালট পেপার তৈরি করেছিল, এটা ধরা পড়েছে, আপনারা দেখেছেন খবরে। তো এছাড়া বাংলাদেশে যে নির্বাচনটা হয়েছে, অতীতে যে নির্বাচন ছিল তার চেয়ে অনেক গুণে সুন্দর নির্বাচন হয়েছে। আমি যেখানে নির্বাচন করেছি সিরাজগঞ্জ 64-3, ওইখানে আমাদের জোটের প্রার্থী ছিল, ওনার সাথে আমার ফোনে কথা হয়েছে, উনি আমার কাছে এসেছিলেন। উনি বলছে সুন্দর সুষ্ঠু নির্বাচন হয়েছে, এই নির্বাচনের মধ্যে কোনো কারচুপি নেই। উনি আমাকে সব কাজ সহযোগিতা করছেন। আর এই যে আমরা সংসদ নিয়ে কথা বলছিলাম, আমাদের আজকে বিষয় ছিল, আপনার কাছে কেমন মনে হচ্ছে যে আসলে সংসদে যখন বিরোধী দলেররাও প্রশ্ন উত্থাপন করবে এবং আপনাদেরকে আপনাদের কাজের জন্য অ্যাকাউন্টেবল করবে, সেটিকে আসলে সরকারের কাজে সাহায্য করবে সামনে এগিয়ে যেতে, নাকি বাধা সৃষ্টি করবে? দেশে সরকারি দল বিরোধী থাকে, যারা বিরোধী থাকবে তারা গঠনমূলক সমালোচনা করবে এবং সরকারকে সহযোগিতা করবে। আমরাও বিরোধী দলের যে সমস্ত গঠনমূলক কথা সেটা আমরা গ্রহণ করবেন। সাধুবাদ জানাচ্ছি সেই গ্রহণ করার যে মন মানসিকতা, সেটিকে দুজনকে ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, যারা ইউসিবি টু দ্য পয়েন্টের আয়োজনে আমাদের সাথে ছিলেন, আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। এবং আমরা আসলে মজার কথার ছলে বলছিলাম যে ফেসবুকে বা সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা দেখছি যে এবারে আসলে যেই সরকার এবং বিরোধী দল গঠন করা হয়েছে, সেটি যখন সংসদের অধিবেশন শুরু করবে তখন আমরা সবাই মনোযোগ দিয়ে আসলে টিভির দিকে তাকিয়ে থাকবো, এবং সকল আনন্দের বাইরে, দেশ নিয়ে মজা করার বাইরেও আসলে আমরা সিরিয়াস নোটে এসে বলতে চাই যে সরকার তার কাজ করবে এবং বিরোধী দল যেটা আছে, শক্তিশালী একটি বিরোধী দল, সেটি সরকারকে সবসময় তার কাজের জন্য অ্যাকাউন্টেবল করবে। এবং আমরা যে ছায়ামন্ত্রীর কথা শুনছিলাম, সেই সব কিছু নিয়ে দেশ এমন একটি জায়গায় আসলে যাবে যেখানে আমরা সবাই নিজেদের বাক স্বাধীনতার প্রয়োগ করতে পারবো এবং বিরোধী দলেরও আসলে কোনো অবদমনের শিকার হবে না। সেই প্রত্যাশায় ইউসিবি টু দ্য পয়েন্টের আয়োজন থেকে বিদায় নিচ্ছি।